আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের অন্টারিও প্রভিন্সের নতুন পিআর সিস্টেমের ইমিগ্রেশন প্রোগ্রাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে এই আলোচনায়। কানাডা এবং কানাডার বাইরে যেখান থেকে শুনছেন, অন্টারিও প্রভিন্সকে টার্গেট করে যারা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার স্বপ্ন দেখছেন, তাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকগুলো স্লাইডে বিস্তারিত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আপনাদের সামনে দেখানো হবে। কী কারণে? আপনি শুধু শুনলেন যে অন্টারিও প্রভিন্সে আগের 8টি প্রোগ্রাম ক্লোজ, নতুন করে প্রোগ্রাম চালু হচ্ছে, এটা দিয়ে আপনার তৃষ্ণা মিটবে না। এই প্রোগ্রামে আদৌ আপনি কোয়ালিফাই করবেন কিনা, আপনার এলিজিবিলিটি আছে কিনা, এখানে অনেকগুলো প্রোগ্রামের মধ্যে কোনটাতে আপনি এলিজিবল এবং এলিজিবল হওয়ার জন্য আপনার কী কী প্রস্তুতি লাগবে, এই বিষয়গুলো একদম খুঁটিনাটি বিশ্লেষণ পাবেন আজকের আলোচনায়। তো সুতরাং খুবই গুরুত্বপূর্ণ এই আলোচনায় খাতা কলম নিয়ে বসে যান এবং নোট করতে থাকুন যদি আপনি অন্টারিও প্রভিন্সের পিএনপি প্রোগ্রামে কোয়ালিফাই করে কানাডাতে পিআর হতে চান। আপনি যদি এক্সপ্রেস এন্ট্রির অধীনে পিআর হতে চান, তাহলে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামটা পিএনপি প্রোগ্রাম থেকে ডিফারেন্ট, সেটা নিয়ে তো আমরা রেগুলার আলোচনা করেই থাকি। আজকের আলোচনাটি হবে শুধুমাত্র এখানে অন্টারিও বেস পিএনপি, যেখানে 14,000-এর উপরে এই অ্যানুয়াল কোটা, সেটার বিষয়ে কী কী এলিজিবিলিটি নতুন করে পাবলিশ করেছে কানাডা গভর্নমেন্ট, যেটা 20শে জুলাই আমরা আপডেট তথ্য পেয়েছি, তার আলোকে মূলত আজকের আলোচনাটি সাজানো। তো তথ্যগুলো নিঃসন্দেহে অনেকেরই কাজে আসবে ইনশাল্লাহ। নিউ অন্টারিও ইমিগ্রেশন সিস্টেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ইজ অফিসিয়ালি আউট নাও। আপনাদেরকে আমরা 1 মাস আগে জানিয়েছিলাম যে অন্টারিও প্রভিন্সে 8টি প্রোগ্রাম ক্লোজ হয়ে নতুন প্রোগ্রাম চালু হবে। ইউআই সিস্টেমটা এখনও লঞ্চ হয়নি, এটা হতে যাচ্ছে। তো এখানে এলিজিবল হওয়ার জন্য কী কী লাগবে, সেটা খুবই একটা গ্রেট কোশ্চেন। দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্য নিউ অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম। তো নতুন প্রোগ্রামের নাম কি? নিউ অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম are now officially confirmed and available on the provincial government website. তো আপনারা এই প্রোগ্রামের বিস্তারিত অন্টারিও প্রভিন্সিয়াল ওয়েবসাইট থেকেও পেতে পারেন। আর আলোচনা থেকে শুনলে বিষয়গুলো বুঝতে আপনাদের আরও সুবিধা হবে। এখানে মূলত যেটা বলা হচ্ছে, এভরি রিকোয়ারমেন্ট ফর অল 3 pathways কভারিং স্কিল ওয়ার্কার্স, এসেনশিয়াল ওয়ার্কার্স অ্যান্ড সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ানস is now publicly accessible for the first time since June 2026 overhaul. তো 26শে জুনে এটা ওভারহল হওয়ার কথা ছিল, তারপরে মূলত যে আপডেট সেটা প্রায় 1 মাস পরে আপনারা পেলেন। হোয়াট চেঞ্জেস ইন ওয়াইএনপি ইন 2026? দি মিনিস্ট্রি লেবার অফ ইমিগ্রেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, তারা 8টি প্রোগ্রামকে রিমুভ করে দিয়েছে। কোন কোন প্রোগ্রাম আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আগে 8টি পিএনপি প্রোগ্রাম ছিল এই প্রভিন্সে: এমপ্লয়ার জব অফার ফরেন ওয়ার্কার প্রোগ্রাম, এমপ্লয়ার জব অফার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট প্রোগ্রাম, এমপ্লয়ার জব অফার ইন ডিম্যান্ড স্কিল, এক্সপ্রেস এন্ট্রি হিউম্যান রিসোর্স ক্যাপিটাল প্রায়োরিটিস, এক্সপ্রেস এন্ট্রি স্কিল ট্রেডস, এক্সপ্রেস এন্ট্রি ফ্রেঞ্চ স্পিকিং স্কিল ওয়ার্কার, মাস্টার্স গ্রাজুয়েট, পিএইচডি গ্রাজুয়েট। তো এক্সপ্রেস এন্ট্রির কথা যেটা, এটা হলো এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক যে পিএনপি, সেটার কথা এখানে চলে এসেছে। এই 8টি প্রোগ্রাম মূলত ক্লোজ হয়ে গেছে। নতুন করে যে প্রায়োরিটি সিস্টেমটা চালু হলো সেটা নিয়ে আমরা কথা বলছি। নো ফার্দার ইনভাইটেশনস উইল বি ইস্যুড আন্ডার এনি অফ দিস ফর্মার পাথওয়েজ। 26শে জুনের আগ পর্যন্ত আগের যে 8টি প্রোগ্রাম, সেগুলোর অধীনে যারা ইনভাইটেশন পেয়েছেন তাদেরগুলো আগের রুলস অনুযায়ী মূলত প্রসেস করা হবে। আর নতুন করে ইউআই সিস্টেম লঞ্চ হলে আপনারা অনেক দিন ধরে অনেকে অপেক্ষমান রয়েছেন, তারা ইউআই লঞ্চ করতে পারবেন এবং যে এলিজিবিলিটিগুলো লাগবে সেগুলো এখনই আপনারা দেখতে পারবেন। নিউ অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম 3 পাথওয়েজ, এখানে 3টি পাথওয়ে মূলত প্রাইমারি স্টেজে, সেকেন্ডারি স্টেজে আরও 3টি পাথওয়ে থাকবে, সেগুলো এখনও খোলাসা করা হয়নি। দি ওয়াইএনপি ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম কভার্স ওয়ার্কার্স অ্যাক্রস অল ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন টিআর লেভেল ফ্রম 0 through 5+ a dedicated pathway for self-employed physicians. তো এখানে আমরা বিস্তারিত চলে আসলাম অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম পাথওয়ে কম্প্যারিজন। এখানে 2টি ক্যাটাগরিতে মূলত প্রোগ্রামগুলোকে ভাগ করা হয়েছে। একটি হলো টিআর 0 থেকে 3 পাথওয়ে, আর একটা হলো টিআর 4 এবং 5। আপনারা এনওসি লেভেলের কথা শুনেছিলেন 0, 1, 2, 3, 4, 5। তো এখানেও এনওসির বিষয়টা এখানে ভাগ করা হয়েছে টিআর সিস্টেমে। 0 থেকে 3 এখানে 4টি, আর একটা হলো 4 এবং 5 এখানে 2টি, মোট হলো 6টি আপনাদের ক্যাটাগরি রয়েছে। তো এখানে রিকোয়ারমেন্ট টিআর পাথওয়ে, টিআর সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান। আমরা এই টেবিলটা ভালো করে খেয়াল করবো এবং যারা দরকার আমরা নোট করে নিব। তো ভালো করে দেখুন আপনারা। জব অফার প্রথমে রয়েছে, জব অফার ফুল টাইম 0 থেকে 3 এই পাথওয়ের জন্য ফুল টাইম জব অফার লাগবে। টিআর 4 এবং 5-এর জন্য ফুল টাইম পার্মানেন্ট জব অফার লাগবে এখানে, আপনি যদি এই পিআর প্রোগ্রামে এলিজিবল হতে চান। সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ানের ক্ষেত্রে জব অফারের প্রয়োজন নেই। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এখানে আপনার টিআর 0 থেকে 3-এর জন্য সিএলবি 5 অর সার্টেন অকুপেশনস, আর ওভারঅল ম্যাক্সিমাম ক্ষেত্রে সিএলবি 6 লাগবে। টিআর 4 এবং 5-এর জন্য সিএলবি 4 লাগবে। আর সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান সেটার জন্য কোনো স্পেসিফিকেশন আসেনি। এডুকেশন ক্ষেত্রে এখানে আপনার টিআর 0 থেকে 3-এর জন্য পোস্ট সেকেন্ডারি ডিগ্রি আর ডিপ্লোমা
ইসিএ যদি কেউ আউট অফ কানাডাতে পড়াশোনা করেন তাহলে তার ইসিএ লাগবে। তারপরে হচ্ছে আপনার টিয়ার 4 এবং 5 এর জন্য কানাডিয়ান সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা অর ইকুইভ্যালেন্ট, অর্থাৎ এটা এখানে 12 গ্রেড বা ইন্টারমিডিয়েট বা এইচএসসি ইকুইভ্যালেন্ট ডিগ্রি লাগবে। ও সিপিএসও রেজিস্ট্রেশন রিকোয়ার্ড ফর ফিজিশিয়ান। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে অপশন এতে বলা হচ্ছে 6 মাস কনজিকিউটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে লাস্ট 12 মান্থের মধ্যে সেম এমপ্লয়ের অধীনে। অপশন বি হচ্ছে 2 বছরের কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স থাকতে হবে, এবং অপশন 3 হচ্ছে সি হচ্ছে 3 মান্থ রিসেন্ট অন্টারিও, এটাতে আমরা আরও আসতেছি। তারপরে হচ্ছে টিয়ার 4 এবং 5 এর জন্য 9 মাস কিউমুলেটিভ এক্সপিরিয়েন্স লাগবে লাস্ট 2 ইয়ার্স উইথ জব অফার এমপ্লয়ার। আর ফিজিশিয়ানের জন্য এখানে এটা প্রযোজ্য না। লাইসেন্সিং এক্সামশন, লাইসেন্স প্রফেশনালস মে বি এক্সাম ফ্রম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, অর্থাৎ যারা যে সমস্ত প্রফেশন প্র্যাকটিস করতে হলে লাইসেন্স লাগে তারা যদি লাইসেন্স পেয়ে যান তাহলে তাদের এক্সপিরিয়েন্স শো করাটা ম্যান্ডেটরি না। আর এটা হলো টিয়ার 0 থেকে 3 পর্যন্ত। টিয়ার 4-5 এর জন্য 9 মান্থস উইথ জব অফার ফ্রম দি এমপ্লয়ার রিকর্ড। তারপরে হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান তাদের জন্য মাস্ট হোল্ড সিপিএসও রেজিস্ট্রেশন। এলিজিবিলিটি অকুপেশনস, এখানে এনওসি টিআর 0, 1, 2, 3 4টি অকুপেশনস রয়েছে প্রথম ক্যাটাগরিতে। সেকেন্ড ক্যাটাগরিতে অল এনওসি টিআর 4 and 5 ফিজিশিয়ানস উইথ সিপিএসও ও এইচআইপি তাদের এটা প্রয়োজন হবে। টিআর 0-3 পাথওয়ে ফর স্কিল ওয়ার্কার এলিজিবিলিটি, এগুলো আমরা টেবিলে দেখলাম, মূলত নতুন করে ব্যাখ্যার খুব বেশি কিছু নেই এখানে। এবার এনওসি ক্যাটাগরিটা একটু ব্যাখ্যা করি। টিআর 0 থেকে 3 বলতে এখানে কী বোঝাচ্ছেন? 0 মানে হচ্ছে ম্যানেজমেন্ট অকুপেশনসে যারা আছেন, ফিনান্সিয়াল ম্যানেজার, রেস্টুরেন্ট ম্যানেজার, কনস্ট্রাকশন ম্যানেজার, এই টাইপের। এটা হলো এক্সাম্পল, এর বাইরে অনেকগুলো রয়েছে, এনওসি ওয়েবসাইটে গেলে পাবেন। টিআর 1 ক্যাটাগরির মধ্যে প্রফেশনাল অকুপেশন ইউজুয়ালি রিকোয়ার এ ইউনিভার্সিটি ডিগ্রি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স, অ্যাকাউন্টেন্টস, রেজিস্টার্ড নার্সেস, লয়ার্স, এই ক্যাটাগরির জব যারা করে। টিয়ার 2 ক্যাটাগরি টেকনিক্যাল অ্যান্ড স্কিল অকুপেশনস ইউজুয়ালি রিকোয়ার কলেজ ডিপ্লোমা আর অ্যাপ্রেন্টিসশিপ, যেমন কম্পিউটার নেটওয়ার্ক টেকনিশিয়ান, প্যারালিগালস, তারপরে ইলেকট্রিক্যাল টেকনিশিয়ানস, এই টাইপের। টিয়ার 3-তে রয়েছে ইন্টারমিডিয়েট অকুপেশনস ইউজুয়ালি রিকোয়ার এ কম্বিনেশন অফ ওয়ান অফ দি ট্রেনিং অ্যান্ড সেকেন্ডারি স্কুল, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট, কুক, বেকার্স, এগুলো হচ্ছে এক্সাম্পল। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টের ক্ষেত্রে অ্যাপ্লিক্যান্টস হু আর নট রিসেন্ট অন্টারিও গ্রাজুয়েট মাস্ট ডেমনস্ট্রেট ইংলিশ ল্যাঙ্গুয়েজ or French language proficiency at Canadian CLB benchmark CLB 6, higher in all 4 abilities, reading, writing, listening, speaking. এখানে একটা কথা বলেছে, একদম রিসেন্ট যারা গ্রাজুয়েট তাদের ক্ষেত্রে হয়তো লাইক এমওয়াই এর মতোই এখানে কিছুটা কনসিডার করা হবে, বিষয়টা অস্পষ্ট কিন্তু এমনটাই বুঝতেছি। ক্যাটাগরি অকুপেশন লিস্ট ফর CLB 5, এখানে খেয়াল করুন, ট্রান্সপোর্টের ক্ষেত্রে ট্রাক ড্রাইভার, ট্রান্সপোর্ট অপারেটার্স, তারপরে স্কিল ট্রেডের ক্ষেত্রে স্কিল ট্রেড ওয়ার্কার্স কভার্ড টিয়ার 3, ফুড ইন্ডাস্ট্রি, কুক, বুচার, বেকার্স, শেফ, তারপর ন্যাচারাল রিসোর্স অকুপেশনস, ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশন অকুপেশনস। এরপরে হেলথ কেয়ারের জন্য রয়েছে এনওসি 33102 নার্সেস, আর্ডালিস অ্যান্ড পেশেন্ট সার্ভিস অ্যাসোসিয়েটস। অ্যাপ্লিক্যান্টস ইন দোজ অকুপেশন গ্রুপ who qualify CLB 5 also face a lower education requirement requiring only a Canadian secondary school diploma or in its foreign equivalent with the ECA instead of post-secondary credential. এবার আমরা আসি এডুকেশন রিকোয়ারমেন্ট। দি মিনিমাম এডুকেশন রিকোয়ারমেন্ট ডিপেন্ডেন্স অন দি অকুপেশন, সেগুলো আমরা কথা বলেছি অলরেডি। টিয়ার 0 থেকে 3 জন্য পোস্ট সেকেন্ডারি ডিগ্রি অর ডিপ্লোমা ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে থাকতে হবে। CLB 4-5 এর জন্য এখানে ট্রেড, ট্রান্সপোর্ট, হেলথ কেয়ার, ন্যাচারাল রিসোর্স প্রোডাকশন, এগুলোর জন্য ক্যানাডিয়ান সেকেন্ডারি স্কুল ডিপ্লোমা আর ইকুইভ্যালেন্ট ফরেন ক্রিডেন্সিয়াল উইথ ইসিএ থাকতে হবে। অল অ্যাপ্লিক্যান্টস উইথ ফরেন ক্রিডেন্সিয়ালস, যারা আউট অফ ক্যানাডাতে পড়াশোনা করেছে তাদের জন্য এখানে ইসিএ থাকতে হবে ফ্রম ডেজিগনেটেড অর্গানাইজেশন। এটা ওয়েস থেকে হতে হবে, নট নেসেসারি, অন্যান্য যে সমস্ত ইসিএর প্রতিষ্ঠান রয়েছে সেগুলো থেকে হলেও হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স রিকোয়ারমেন্ট, অ্যাপ্লিক্যান্টস ক্যান কোয়ালিফাই থর 1 of 3 work experience options. Option A, 6 consecutive months of full-time paid work experience in last 12 months in the job offer position with the job offer employer, who if it is work currently employed by their sponsoring employer. এখানে 3টা অপশন রয়েছে। অপশন এতে আপনারা দেখলেন যে 6 মাস ধারাবাহিকভাবে ফুল টাইম কাজ করতে হবে লাস্ট 12 মান্থের মধ্যে ইন দি জব অফার পজিশন উইথ দি জব অফার এমপ্লয়ার। তো আপনার যদি কোনো জব অফার থাকে তাহলে সেই জব অফার
সেই জব অফারের অধীনে আপনার 6 মাসের জব থাকতে হবে, এটাই আমরা বুঝতেছি। অপশন বি, 2 year of cumulative paid full-time work experience in the last 5 years in the same NOC occupation as the job offered. Workers with broader experience in the same occupation across multiple employers. Option C হচ্ছে 3 consecutive months in the last 12 months in the job offer position recent Ontario graduate, যারা একদম নতুন পাশ করে বের হয়েছে অন্টারিও প্রভিন্সে, তাদের জন্য এটা 3 consecutive month in the last 12 month in the job offer position, তিনি পড়াশোনা শেষ করে এই ধরনের জব করেছেন সেটা প্রমাণ দিতে হবে। রিসেন্ট গ্রাজুয়েট ফ্রম অন্টারিও পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন অলরেডি ওয়ার্কিং ফর দেয়ার স্পন্সরিং এমপ্লয়ার, এখানে কিন্তু স্পন্সরিং এমপ্লয়ারের কথাটা বলা হয়েছে। Applicants who already hold a valid license to practice in a regulated profession in Ontario may be exempt from the work experience requirement entirely. তো যারা লাইসেন্স ধারী তাদের তো আসলে তারা তো সেগুলোতে প্র্যাকটিস করতে পারবেন, সেই জন্য তাদের এক্সপিরিয়েন্স শো করাটা ম্যান্ডেটরি না। দিস লাইসেন্সিং এক্সামশন অ্যাপ্লাইজ অনলি টু দি টিয়ার 0 and 3 পাথওয়ে অ্যান্ড ডাজ নট এক্সটেন্ড টু টিয়ার 4 and 5 অ্যাপ্লিক্যান্টস। তো টিয়ার 4-5 এর জন্য এই লাইসেন্সিংটা দিয়ে কাজ হবে না, টিয়ার 0 থেকে 3 পর্যন্ত কাজ হবে। Alternate NOC work experience. The regulation permits alternate work experience only in specifically listed occupation combinations. These include higher level occupation experience hold, lower level occupation job offer. Higher level occupation certain engineering professionals, alternate NOC আমরা দেখতেছি engineering technical occupations, তারপর রয়েছে সার্টেন ফার্মাসিস্ট, ফার্মাসি অ্যাসিস্ট্যান্ট রোলস, রেজিস্টার্ড লাইসেন্স প্র্যাকটিক্যাল নার্স, নার্স এইড রোলস। The rule is not open to every related higher level occupation. Applicants should verify that their specific NOC combination is expressly listed in the regulation before relying on this provision. Tier 4 এবং 5 pathway essential work eligibility নিয়ে আমরা কথা বলবো এবার। Tier 4-5 pathway opens the door for workers in essential and intermediate occupations who have full-time permanent job offer in Ontario, covering roles in healthcare support, transport, food service, agriculture, manufacturing, and other Tier 4-5 occupations. This represents a significant broadening compared to the former in-demand skills stream, which has limited to a specific list of eligible occupations. Under the new pathway, all Tier 4 and Tier 5 occupations are eligible, including but not limited to. এখানে দেখুন Tier 4-5 এর জব অকুপেশনগুলো ক্যাটাগরিগুলো। Intermediate occupation usually requires secondary school or occupation specific training. Example: home support worker, transport truck helpers, retail salesperson, food counter attendants. তারপর Tier 5 এ বলা হচ্ছে laboring and elemental occupations usually require the job training, construction trade helper, fruit and vegetable harvester, industrial cleaner, material handlers. Example সহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হলো। ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট: অ্যাপ্লিক্যান্ট মাস্ট ডেমনস্ট্রেট ইংলিশ or French proficiency CLB 4 or 5 in all four abilities. এটা CLB 3 থেকে 4 এর জন্য। This is a new requirement compared to former in-demand skill stream, which previously had no mandatory language benchmark for certain Tier 4 and 5 workers. These language tests must have been completed last 2 বছরের মধ্যে থাকতে হবে। এটা কি ফরম্যাটে? IELTS জেনারেল ট্রেনিং, CLPIP জেনারেল এবং TEF কানাডা, TCF কানাডা। তবে এখানে পিটিটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না এই প্রভিন্সিয়াল প্রোগ্রামে, তবে এক্সপ্রেস ফেডারেল প্রোগ্রামে পিটিটা অ্যাকসেপ্ট করতেছে। এডুকেশন রিকোয়ারমেন্ট: এখানে কি লাগবে? যারা আউট অফ কানাডাতে পড়াশোনা করেছেন তাদের অবশ্যই ECA রিপোর্ট লাগবে। This is a lower bar than the Tier 0-3 pathway, which requires a post-secondary degree diploma for most applicants. Work experience requirement: applicant must demonstrate 9 months of consecutive work experience in the last 2 years in the job offer position with the job offer employer. This is the key difference between এখানে Tier 0-3 এর সাথে 4-5 এর একটা পার্থক্য দেখুন ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে। এখানে আপনার অপশন এতে হচ্ছে 6 মাসের এক্সপিরিয়েন্স অথবা 2 বছরের মধ্যে, অথবা 2 বছরের এক্সপিরিয়েন্স 5 বছরের মধ্যে, অথবা 3 মাসের এক্সপিরিয়েন্স, অর্থাৎ 6 মাসের এক্সপিরিয়েন্স 1 বছরের মধ্যে, 2 বছরের এক্সপিরিয়েন্স 3 বছরের মধ্যে, 3 মাসের এক্সপিরিয়েন্স 12 মাসের মধ্যে স্টুডেন্টদের জন্য। আর Tier 4 থেকে 5 এর জন্য 9 মাসের একটানা এক্সপিরিয়েন্স থাকতে হবে, কিউমুলেটিভ থাকতে হবে। মাস্ট বি উইদিন দি জব অফার এমপ্লয়ার অনলি ফর অপশনস A and C. ইয়েস অলওয়েজ, এখানে মাস্ট বি উইথ দি জব অফার এমপ্লয়ার এই বিষয়টা বলা হয়েছে। মাল্টিপল এমপ্লয়ার এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্টেড, ইয়েস আন্ডার অপশন বিতে মাল্টিপল এক্সপিরিয়েন্স অ্যাকসেপ্টেড। তারপর রিসেন্ট গ্রাজুয়েট রিডিউস রিকোয়ারমেন্ট, ইয়েস 3 months। তারপর হচ্ছে লাইসেন্সিং এক্সামশন ফ্রম ওয়ার্ক এক্সপিরিয়েন্স, ইয়েস এখানে এক্সামশনের বিষয় রয়েছে। দি এক্সপিরিয়েন্স মাস্ট বি স্পেসিফিক্যালি উইথ দি এমপ্লয়ার মেকিং দি জব অফার, নট জাস্ট in the same occupation with a different employer. This is no licensing exemption for Tier 4-5 applicants. Now, there is no reduced work experience option for recent graduate under this pathway. Self-employed physician pathway eligibility:
তো যারা কোথাও জব করেন না, নিজেরাই এখানে নিজের প্রতিষ্ঠান ম্যানেজ করতেছেন, বিশেষ করে ফিজিশিয়ান ডাক্তার, তাদের জন্য এটা সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান পাথওয়ে ইজ দি ওয়ানলি ট্র্যাক ইন দি redesigned and pay that does not require a job offer from a Ontario employer. এখানে কি কি লাগবে? টু কোয়ালিফাই ফিজিশিয়ান মাস্ট মিট অল থ্রি অফ দি ফলোইং কন্ডিশন সিমিলটেনিয়াসলি। যারা ডক্টর ফিজিশিয়ান তারা ভালো করে খেয়াল করুন এই পার্টটার। CPSO মেম্বারশিপ এটা লাগবে আপনার। ডিটেল মাস্ট বি এ মেম্বার ইন গুড স্ট্যান্ডিং উইথ দি কলেজ অফ ফিজিশিয়ান অ্যান্ড সার্জন অফ অন্টারিও। সেকেন্ড হচ্ছে সার্টিফিকেট অফ রেজিস্ট্রেশন মাস্ট হোল্ড এ ভ্যালিড সার্টিফিকেট ইন ওয়ান অফ থ্রি এলিজিবল ক্লাসেস ইন্ডিপেন্ডেন্ট প্র্যাকটিস একাডেমিক অ্যান্ড প্রফেশনাল। ডক্টর ইঞ্জিনিয়ার ডাক্তারদের জন্য, নট ইঞ্জিনিয়ার, ডক্টর বা ফিজিশিয়ানদের জন্য, তারা যদি সেলফ এমপ্লয়েড ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতেছে তাহলে তাদের এইগুলোর প্রয়োজন হবে, আদারওয়াইজ না। থার্ড যে রিকোয়ারমেন্ট সেটা OHIP বিলিং এলিজিবিলিটি মাস্ট বি এলিজিবল টু বিল থ্রু দি অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। এমপ্লয়ার এলিজিবিলিটি রিকোয়ারমেন্ট এ কোয়ালিফাইং জব অফার আন্ডার দি টিয়ার 0 to 3 and 4 to 5 pathways require eligible Ontario employer. তো আপনাদের যে যে এমপ্লয়ের অধীনে জব করবেন সেই এমপ্লয়ারদের এলিজিবিলিটি থাকতে হবে। ইনএলিজিবল এমপ্লয়ের অধীনে জব করলে সেগুলোকে কাউন্ট করা হবে না। এমপ্লয়ার মাস্ট মিট দি ফলোইং ক্রাইটেরিয়া। কোন ক্রাইটেরিয়া ফিল আউট করলে সেই এমপ্লয়ের অধীনে আপনি জব করবেন বা সেগুলোর অধীনে জব করতে পারলে পিআর এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। বিজনেস অপারেটিং হিস্টোরি মাস্ট হ্যাভ বিন ইন অ্যাক্টিভ বিজনেস অপারেশন ফর অ্যাটলিস্ট 3 years। তারপরে গ্রোস অ্যানুয়াল রেভিনিউ মিনিমাম থ্রেশহোল্ড অ্যাপ্লাই বেসড অন দি বিজনেস লোকেশন। তারপরে হচ্ছে ফুল টাইম পার্মানেন্ট জব অফার। দি পজিশন মাস্ট হ্যাভ নো প্রিডিটারমাইন্ড অ্যান্ড ডেট অ্যান্ড provide a minimum 1560 ঘন্টা per hour. Business need, the position must be urgently needed for the employer business. Ontario work location, the worker primarily in Ontario. Wage level must meet the required level for the occupation and region. No labor dispute. The job must not be affected by labor dispute at the time of application. এরপর employee threshold must meet minimum number of Canadian citizenship and permanent residency on staff. এই হলো অবস্থা। রেভিনিউ থ্রেশহোল্ড দেখুন, যে জবগুলোর যে এমপ্লয়ার আপনার থেকে হায়ার করবে তাদের গ্রেটার টরন্টো এরিয়াতে হলে এখানে গ্রোস রেভিনিউ হতে হবে $10 লাখ। এটা কিন্তু নিট রেভিনিউ না, গ্রোস রেভিনিউ, টোটাল ইনকাম যেটা থেকে আপনার খরচ টরচ বাদ দিয়ে নিট রেভিনিউ পরে হবে। আউটসাইড জিটিএ হলে $5 লাখ, $10 লাখ, $5 লাখ। ওয়েজ রিকোয়ারমেন্ট, দি ওয়েজ মাস্ট রিজনালি মিট অর এক্সিড দি রিজনাল মিডিয়াম ওয়েজ অফ দি অকুপেশন। এখানে ভালো করে খেয়াল করুন, আপনার মিডিয়াম ওয়েজ বা তার থেকে বেশি পাইতে হবে। However, a job offer for recent Ontario graduate under 0 or 3 category may meet eligible regional low wage level instead of the medium wage. তো স্টুডেন্টদের জন্য যারা রিসেন্ট এখানে গ্রাজুয়েট হয়েছে তাদের জন্য ছাড় আছে কিছুটা। হাউ টু অ্যাপ্লাই ফর নিউ অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম, কীভাবে অ্যাপ্লাই করবেন? ওয়ান্স দি পোর্টাল রিওপেন্স, দি অ্যাপ্লিকেশন প্রসেস উইল ফলো দিস স্টেপস। ক্যান্ডিডেট ক্যান লুক আপ দেয়ার এনওসি কোড অ্যান্ড গভর্নমেন্টস কানাডা এনওসি ওয়েবসাইট। প্রথমে আপনার এনওসিটা ঠিক করবেন কোনটার মধ্যে পড়তেছেন। কনফার্ম ইউর টিয়ার ক্যাটাগরি, look up your occupations code and confirm which tier level you fall under. This determines your pathway and all eligibility criteria. Second step হলো retake your language test. আপনার একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর লাগবে। obtain a verify your ECA, পড়াশোনা আউট অফ কানাডাতে হলে ECA করুন, আর ইনসাইড কানাডাতে হলে জাস্ট সার্টিফিকেটগুলো কালেকশন করুন। সিকিউর কোয়ালিফাইং জব অফার মাস্ট বি ফুল টাইম পার্মানেন্ট ফ্রম এলিজিবল অন্টারিও এমপ্লয়ার মিটিং অল ONP employer requirements, which must meet regional median for lowest level tier 0 through recent graduates. The employer registers job offer. Once employer portal reopens, your employer must register the job offer and submit an application for approval of the employment position. The previous registration carry over, but new job offer must be submitted. তো আপনার যে এমপ্লয়ার অধীনে জব করবে সেটাও কিন্তু তাদেরকে রেজিস্ট্রি করতে হবে। Register your UI, create a expression of interest profile under the workforce priority stream. Old UI profiles do not carry over. তো নতুন করে করতে হবে। রিসিভ অ্যান ইনভাইটেশন টু অ্যাপ্লাই, ওয়ান পিপল ইস্যু ইনভাইটেশন থ্রু পিরিয়ডিক ড্রস। তারপরে সেই সাবমিট ইউর কমপ্লিট অ্যাপ্লিকেশন। ইউআই লঞ্চ করার পরে যখন আপনি ইনভাইটেশন পাবেন তখন সব কিছু মিলে তথ্য বা ফর্ম টর্ম ফিল আপ করে আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। রিসিভ ইউর প্রভিন্সিয়াল নমিনেশন। অ্যাপ্লিকেশন যদি সাকসেসফুলি সাবমিট হয়, সব কিছু যাচাই বাছাই করে এভরিথিং ওকে থাকলে আপনাকে নমিনেশন দেওয়া হবে। অ্যাপ্লাই ফর পার্মানেন্ট রেসিডেন্সি। নমিনেশন পাওয়ার পর আপনার কাজ হলো পিআর ভিসার জন্য আবেদন করা। পুলিশ ক্লিয়ারেন্স, তারপরে মেডিকেল রিপোর্ট, এরপরে হচ্ছে আপনার আনুষঙ্গিক আর অন্যান্য ফান্ড টান্ড সব কিছু মিলে আপনাদেরকে এখানে পিআর জন্য অ্যাপ্লাই করতে হবে।
এখানে একটা নোটিশ দেওয়া আছে, দেখে নেবেন। এখানে দি ফেজ 2 নতুন করে আরও 2-3টে প্রোগ্রাম ওপেন হবে ফেজ 2-তে, সেগুলো এখনও চালু হয়নি, এগুলো চালু হবে। আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ছোটো করতেছেও, ছোটো করা যায়নি, কী কারণে সেটা আপনারা বুঝতে পেরেছেন। ভেঙে ভেঙে আপনাদেরকে সকল এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমরা দেখানোর চেষ্টা করেছি। আশা করি তথ্যগুলো যেন অনেকে উপকৃত হবেন। আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।